বিএনপি এবং জামাতের মধ্যে এক ধরনের ঐতিহাসিক বন্ধুত্ব আছে। আমি কিন্তু ছিল সেটা আমি কিন্তু স্বীকার করি না। এক ধরনের আন্দোলনের মিত্র ছিল, সেটা সত্য। আন্দোলনের মিত্র ছিল, নির্বাচনের মিত্র ছিল, কিন্তু আমি একটু অন্য জায়গায় আসতে যাচ্ছি। সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়া যখন প্রথমবার নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন 91-এ, সেই সরকার যখন কাজ শুরু করলো, আমরা কিন্তু দেখেছি আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে তত্ত্বাবধায়ক সরকারের ইস্যু নিয়ে জামাত মানে বিএনপি সরকারের বিরুদ্ধে আন্দোলন শুরু করলো, এবং সেই আন্দোলনে জামাত খুবই সক্রিয় ছিল। এবং সেই সময় কিন্তু বিভিন্ন সময় তখন দেখেছি আমরা এর আরেকটু আগে যদি যাই, 86 নির্বাচনের সময় আমরা দেখেছি যে আন্দোলনের মাঠ ছেড়ে আগের রাতে যখন শেখ হাসিনা, আগের দিন শেখ হাসিনা বললেন যে যারা 86 নির্বাচনে যাবে তারা জাতীয় বেঈমান, পরদিন শেখ হাসিনা নির্বাচনে গেলেন এবং সাথে জামাত কিন্তু আন্দোলনের মাঠ ছেড়ে নির্বাচনে চলে গেল। 86-তে আমরা দেখেছি, 96 নির্বাচনের আগে আমরা দেখেছি যে বারবারই কিন্তু জামাত নিজের স্বার্থে, নিজের দলীয় স্বার্থ রক্ষার জন্য সে তার অবস্থান নিয়েছে। জামাত কখনোই কিন্তু বিএনপির সেই অর্থে বন্ধু ছিল না। আন্দোলনের মিত্র ছিল, সরকারে একসাথে জোট সরকার করেছে, সেটা অন্য জিনিস, কিন্তু কখনোই বিরোধী দল হিসাবে গত 17 বছর তো জামাতকে প্রোটেকশন দিয়েছে বিএনপি। বিরোধী দল হিসেবে আন্দোলনে ছিল, এবং সেখানে জামাতের একটা দ্বৈত ভূমিকা ছিল। জামাত একই সঙ্গে বিএনপির সাথে এক ধরনের কখনো জোট, কখনো মানে অনেকটা যুগপৎ আন্দোলনে থেকে বিএনপির এক ধরনের শেল্টারে থেকেছে। বিএনপির আশ্রয় প্রশ্রয়ে ছায়ায় থেকে জামাত নিজেকে রক্ষা করার চেষ্টা করেছে। আবার পাশাপাশি জামাতের একটা অংশ আওয়ামী লীগের ভিতরে গুপ্ত হয়ে বা সুপ্ত থেকে আওয়ামী লীগেরও ক্ষতি করেছে, এবং আলটিমেটলি যেটা হয়েছে যে বিএনপির বিরুদ্ধেও কাজ করেছে। জামাত কিন্তু মানে বিভিন্ন রকম একই দলের বিভিন্ন রকম চেহারা আমরা দেখেছি একই সময়। আবার আগামী দিনে বিএনপির ভিতরে তো হতে পারে, আগামী দিনে হতে পারে, এই মুহূর্তে যে হয়নি বা এখনো যে নাই সেটা আমি বলবো না, থাকতেও পারে। সো জামাত আর বিএনপি স্থায়ী বন্ধু এইটা ভাবার কোনো কারণ নেই। রাজনৈতিক কৌশলগত কারণে এক ধরনের সহযোগিতার সম্পর্ক, স্বৈরাচার বা ফ্যাসিজম বিরোধী আন্দোলনে একসাথে আন্দোলনের মিত্র ছিল, সেটা নিঃসন্দেহে 17 বছর ধরে জামাতও নির্যাতিত হয়েছে, বিএনপিও নির্যাতিত হয়েছে, এবং দুই নির্যাতিত পক্ষ এক হয়ে ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়াই করেছে, সে নিঃসন্দেহে, সেটা বাস্তবতা। কিন্তু এটা আদর্শিক ঐক্য ছিল না কখনোই। জামাতের আদর্শ আর বিএনপির আদর্শের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। বিএনপিকে আমরা প্রথম থেকেই একটা উদার গণতান্ত্রিক দল হিসেবে এবং বাংলাদেশি জাতীয়তাবাদের বাংলাদেশপন্থী একটি রাজনৈতিক দল হিসেবে দেখেছি। বিএনপিকে প্রথম থেকে দেখেছি যে বিএনপি বাংলাদেশের যে সার্বভৌমত্ব তাকে সবচেয়ে অগ্রাধিকারে রেখে বিএনপি এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। বিএনপি কখনোই অন্য কোনো রাষ্ট্র বা অন্য কোনো শক্তির সাথে, সবার সাথে বন্ধুত্ব থাকবে, কিন্তু কারোর প্রতি, কারো কাছে পদানত হওয়া, কারো প্রভুত্ব মেনে নেওয়ার সেই ধরনের কোনো টেন্ডেন্সি আমরা বিএনপির মধ্যে কখনো দেখিনি। কিন্তু জামাতকে কিন্তু আমরা সে ধরনের পরিস্থিতি দেখেছি, এবং 71-এ যেমন দেখেছি, পরবর্তীতে ইভেন এখনও আমরা দেখেছি যে গত 1.5 বছরে আমরা দেখেছি যে কোথায় যেন এক ধরনের 71-এর জামাত আর আজকের জামাতের সাথে কোনো পার্থক্য আছে কি? মৌলিক পার্থক্য তো অবশ্যই আছে, কিন্তু মানে নিঃসন্দেহে জামাত এত বছরে জামাতের অনেক পরিবর্তন হয়েছে। জামাত তো অনেক সংকটের ভেতর দিয়ে এগিয়ে এসছে। জামাতের শীর্ষ নেতৃত্বে যারা ছিলেন তাদের অনেকের অনেককে শেখ হাসিনা ফাঁসি দিয়ে গেছেন, অন্যায়ভাবে মৃত্যুদণ্ড দিয়েছেন, আবার কোনো বিচার, এই সবের একটা মানে দীর্ঘ প্রক্রিয়ার ভিতর দিয়ে জামাত এসছে। জামাতের এখন যারা নেতৃত্বে আছেন বা এখন যারা জামাত করেন তাদের কারো সম্পর্কেই বোধহয় যুদ্ধাপরাধের অভিযোগ নেই। এরকম একটা সিচুয়েশন, আমি নিজেকে মুক্তিযোদ্ধাও বলেন, হ্যাঁ, মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানও বলেন। কিন্তু যেটা হচ্ছে যে জামাত কি তার 71-এর যে আদর্শগত অবস্থান, সেই অবস্থান থেকে জামাত কতটা সরেছে? জামাত সেই জায়গায় একটুও সরেনি। জামাত সেই জায়গায় একটুও সরেনি। সেটা হচ্ছে মানে আমি এটা বলতে চাচ্ছি যে যারা মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানে ছিলেন, 71-এ জামাতের 2জন নেতা পাকিস্তানের মন্ত্রী ছিলেন, পূর্ব পাকিস্তানের মন্ত্রী ছিলেন, গোলাম আজম এবং আব্বাস আলী খান। 2জন সরাসরি মুক্তিযুদ্ধ বিরোধী অবস্থানে থেকে সেই সরকারের 71-এর পাকিস্তান পূর্ব পাকিস্তান সরকারের মন্ত্রী হিসেবে তারা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে সরাসরি কাজ করেছেন। কিন্তু এখন তো যারা আছেন তারা কেউ সেই সময়ে সেই অবস্থানে ছিলেন না। জামাত যদি একই সাথে তাদের প্রস্থানের সাথে সাথে যদি জামাত তার আদর্শিক অবস্থান বদলাতো,
সেই বদলটা কিন্তু আমরা খুঁজে পাচ্ছি না। জামাত ঢালাওভাবে জামাতের আমির এটা একাধিকবার বলেছেন যে বিভিন্ন সময়ে আমরা যদি মানে কাউকে কষ্ট দিয়ে থাকি সেটার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চাচ্ছি, সেটা ঢালাওভাবে বলার ৭১-এর সুনির্দিষ্ট কাজের জন্য ক্ষমা চাওয়া, ৭১-এর যুদ্ধাপরাধ, ৭১-এর নারী শিশু হত্যা, লাখ লাখ মানুষ হত্যা, ৭১-এর জামাত তো বলছে যে এখন তারা যুদ্ধাপরাধের সাথে জড়িত ছিল না, তারা এটা ছিল না, কিন্তু তারা আদর্শিকভাবে সেই জায়গা থেকে কতটা সরে এসছে সেটা হচ্ছে প্রশ্ন। তারা ৭১ মানছে কিনা, ৭১কে সেভাবে মেনে নেওয়া, সেই জায়গাতে মাকে অস্বীকার করে আপনি রাজনীতি করবেন কেমন করে, আপনি বাঁচবেন কেমন করে। এবং আদর্শিক জায়গায় আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ একটা উদার গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা আসলে দেখতে চাই, যেখানে সব মানুষের সমান অধিকার থাকবে, ধর্ম, বর্ণ, নারী, পুরুষ নির্বিশেষে। জামাত নেতারা এবারের নির্বাচনে জামাতের আমির যখন বলেন যে মেয়েদের জন্য আমরা কাজের কর্মঘণ্টা কমিয়ে দেব, ৫ ঘন্টায় নামিয়ে আনবো, ছেলেদের জন্য 8 ঘন্টা থাকবে, মেয়েদের জন্য 5 ঘন্টা হবে, এই কথা যখন বলেন তখন আসলে মেয়েদের মধ্যে একটা শঙ্কা জাগে যে এটা কি ক্রমান্বয়ে প্রথমে 5 ঘন্টা করবে, তারপরে একটা সময় হবে হয়তো বলবে যে মেয়েরা কাজই করতে পারবে না। মেয়েদের অবরুদ্ধ করে রাখার ভয়টা করে রাখতে পারে, এই ভয়টা কিন্তু বাংলাদেশের এখন প্রত্যেকটা মেয়ে কাজ করতে চায়, এবং মেয়েরা শুধু কাজ করতে চায় না, মেয়েদের কর্মসংস্থানের ভিতর দিয়ে বাংলাদেশের অর্থনৈতিক উত্তরণ ঘটছে ক্রমান্বয়ে। মেয়েরা কাজ করার ভিতর দিয়ে তারা তাদের পরিবারে অসাধারণ কন্ট্রিবিউট করছে, শুধু যারা ফিনান্সিয়ালি কন্ট্রিবিউট করছেন সেরকম একটা পর্যায়ে মেয়েদের অবরুদ্ধ করার চেষ্টা, গৃহবন্দী করে রাখার, ঘরে বন্দি করে রাখার চেষ্টা, সেই ধরনের যে প্রবণতা, সেই প্রবণতাগুলি থেকে জামাত সরে এসছে এমন কোনো লক্ষণ কিন্তু নেই। সো জামাতকে নিয়ে এক ধরনের সতর্ক অবস্থান আছে আমাদের, আমরা খুব সতর্কতার সাথে লক্ষ্য করছি জামাত আসলে যে কথাগুলো বলেছে যে ক্ষমতায় যাওয়ার জন্য বলা, আসলে তারা মিন করে না, আসলে মিন করে কিনা সেটা আমরা দেখতে চাই। আর আরেকটা আপনার বিশ্লেষণ আশা করছি, সেটা হচ্ছে জামায়াত তার নেতাকর্মীদের ধৈর্য ধরবার আহ্বান জানিয়ে বলেছে যে তারা এই ফলাফলে সন্তুষ্ট না, এবং তারা হচ্ছে কর্মসূচির জন্য নেতাকর্মীদের ধৈর্য ধরবার আহ্বান জানিয়েছে। এটা কি এক ধরনের প্রচ্ছন্ন হুমকি হতে পারে, কিন্তু সেটাতে আসলে খুব বেশি কিছু আসে না, কারণ বিষয়টা শেষ পর্যন্ত মানুষের উপর নির্ভর করে। মানুষের সমর্থন না থাকলে কেউ আসলে আন্দোলনও করতে পারে না। যদি সেটাই হতো, আওয়ামী লীগ তো একসময় বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল ছিল, আওয়ামী লীগ গত 1.5 বছরে কোনো আন্দোলন করতে পারেনি কেন? আওয়ামী লীগ বারবার আন্দোলনের হুমকি দিয়েছে, হরতালের হুমকি দিয়েছে, বিভিন্ন রকম কথা বলেছে, পারেনি, কারণ আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের ডাকে মানুষ সাড়া দেয়নি। এবারের নির্বাচনে যেটা হলো যে 2/3 বেশি মানে আসনের জয়ী হলো বিএনপি, 212টা আসন, 300টার মধ্যে, 299টার মধ্যে, একটা তো এখন নির্বাচন বাকি আছে। সো আর 2টি এখনো পেন্ডিং আছে, সেই 2টো যদি যোগ হয় তাহলে 214 হয়ে যাবে। 214, আর ওইদিকে 7 জন আছে আবার স্বতন্ত্র বিএনপির বিদ্রোহী, ধরেই নেওয়া হয়। আলটিমেটলি যেটা হচ্ছে যে সারা দেশের মানুষের বিপুল সংখ্যক মানুষের, সংখ্যাগরিষ্ঠ না শুধু, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ মানুষের সমর্থন যখন বিএনপির দিকে, তখন আসলে হুমকি দিয়ে কিছু করা যাবে না। যদি বিএনপির দক্ষতার সাথে শক্ত হাতে রাষ্ট্র পরিচালনা করতে সক্ষম হয়, আমরা নিঃসন্দেহে রাজনৈতিক সংঘাত, সহিংসতা, বিরোধ আর দেখতে চাই না। অনেক ক্ষতি হয়েছে আমাদের, আমরা বারবারই আশাবাদী হই। আমরা একবার ৭১-এ আমরা আশাবাদী হয়েছিলাম যে মুক্তিযুদ্ধে দেশ স্বাধীন হয়েছে, এবার আমরা একটা সুন্দর গণতান্ত্রিক বাংলাদেশ পাবো, আইনের শাসন দেখব, আমরা মানুষের অধিকার দেখব, বাক স্বাধীনতা দেখব, ব্যক্তি স্বাধীনতা দেখব, কিন্তু আলটিমেটলি এইসব কিছুই আমরা তখন এনজয় করতে পারিনি। আমি 1 মিনিটে শেষ করছি। 90-এর ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেই আশাটা করেছিলাম, 24-এর ছাত্রগণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেই আশা করেছিলাম, বারবার আমরা হতাশ হয়েছি। বরং আমরা 24-এর গণ এনসিপি কি হারিয়ে গেল নাকি 6 আসন দিয়ে বিলীন হচ্ছে কিনা? এনসিপি তো আসলে আরো আগেই, মানে এই নির্বাচনের যখন তারা 11 দলের অংশ হয়ে জামাতের সাথে এক ধরনের বিলীন হয়ে যাওয়ার মতন অবস্থা হয়েছে, তখনই আসলে এনসিপি তার গণভিত্তি গড়ে ওঠার যে সম্ভাবনা, সেই সম্ভাবনাকে নস্যাৎ করেছে বলে আমি মনে করি। এটা তাদের অনেকটা আত্মঘাতী সিদ্ধান্তের মতন হয়েছে, কারণ এনসিপির যে তরুণরা, তাদের প্রতি 24-এর আন্দোলনে তাদের অসাধারণ ভূমিকার কারণে সারা দেশের মানুষের এক ধরনের ভালোবাসা ছিল, এক ধরনের সমর্থন ছিল। সেটা প্রচণ্ডভাবে সেই মানুষ প্রচণ্ডভাবে আহত হয়েছে যখন দেখেছে যে এনসিপি জামাতের সাথে যোগ দিয়েছে, এবং এনসিপির যে বাংলাদেশপন্থী অবস্থান, এনসিপি যে মুখে যেটা বলে এসছে রাখ থেকে যে বাংলাদেশপন্থী অবস্থান, মধ্যপন্থার রাজনীতি কিংবা উদার গণতান্ত্রিক রাজনীতি, নারী স্বাধীনতা, সেই সব জায়গা থেকে এনসিপি সরে গেছে এমন একটা ধারণা মানুষের মধ্যে জন্ম হয়েছে যখনই এনসিপি জামাতের সাথে জোটবদ্ধ হয়েছে।
সেইখানেই কিন্তু এনসিপির এক ধরনের সংকটে পড়ে গেছে, সেই সংকট থেকে এনসিপি এখন বের হয়ে আসতে পারেনি।